তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, অর্থাৎ 20 নম্বরের প্রশ্নের উত্তর। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে আজকে ক্লাসে, রেনেসাঁস মতবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এবং ইউরোপের সমাজ ও সংস্কৃতিতে এর প্রভাব। তোমরাও জানো এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কীভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা। রেনেসাঁস বা নবজাগরণের অন্যতম প্রধান চালিকা শক্তি ছিল মানবতাবাদ বা হিউম্যানিজম। চতুর্দশ শতকে ইটালিতে ফ্রান্সেস্কো পেত্রাক, যাকে মানবতাবাদের জনক বলা হয়, এর হাত ধরেই এই মতাদর্শের সূচনা ঘটে। মধ্যযুগে ধর্মকেন্দ্রিক অন্ধবিশ্বাসের বিপরীতে দাঁড়িয়ে মানুষ ও তার পার্থিব জীবনকে কেন্দ্র করে যে নতুন জীবন বোধের উন্মেষ ঘটে তাকেই রেনেসাঁস মানবতাবাদ বলা হয়। প্রখ্যাত সুইস ঐতিহাসিক জ্যাকব বুকহার্ট মানবতাবাদের গুরুত্ব বোঝাতে গিয়ে তার দ্য সিভিলাইজেশন অফ দ্য রেনেসাঁস ইন ইটালি গ্রন্থে বলেছেন, রেনেসাঁস হলো বিশ্ব এবং মানুষের আবিষ্কার, যেখানে মানুষ নিজেকে প্রথম এবং স্বতন্ত্র সত্তা হিসাবে চিনতে পেরেছিল। এবার রেনেসাঁসের মতবাদের বৈশিষ্ট্য কি বলা হচ্ছে দেখো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির প্রতি অনুরাগ। মানবতাবাদের মূল ভিত্তি ছিল ধ্রুপদী সাহিত্য ও শিল্পের পুনর্জীবন। মানবতাবাদীরা মধ্যযুগীয় ধর্মতত্ত্বের পরিবর্তে প্রাচীন গ্রিক ও রোমের সাহিত্য, দর্শন এবং ইতিহাস অধ্যয়নে বেশি জোর দেয়। তার ল্যাটিন এবং গ্রিক ভাষার প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার ও অনুবাদের মাধ্যমে প্রাচীন জ্ঞানভাণ্ডারকে নতুনভাবে মানুষের সামনে তুলে ধরে। পেত্রাক, বোকাচ্চি প্রমুখ পণ্ডিতরা এই কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে। তারপরে ইহজাগতিক বা পার্থিব জীবনবোধ, পরের পয়েন্ট। মধ্যযুগে চার্চ শেখাতো যে এই পৃথিবী হলো দুঃখ কষ্টের স্থান এবং মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত পরকালের মুক্তি। কিন্তু রেনেসাঁস মানবতাবাদীরা এই ধারণার তীব্র বিরোধিতা করেন। তারা ইহজাগতিকের ওপরে জোর দেন। তাদের মতে মানুষের বর্তমান পার্থিব জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জীবনকে আনন্দ, সৌন্দর্য এবং সৃষ্টির মাধ্যমে উপভোগ করাই হলো মানুষের পরম সার্থকতা। পরের পয়েন্ট হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং যুক্তিবাদ। মানবতাবাদ মানুষকে তার নিজের ভাগ্য নিয়ন্তা হিসাবে স্বীকৃতি দেয়। মানুষের নিজস্ব ক্ষমতা, মেধা ও যুক্তিবোধের ওপর অগাধ বিশ্বাস স্থাপন করা হয়, যাকে বলা হয় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। মানবতাবাদীরা বিশ্বাস করতেন যে অন্ধবিশ্বাসের বদলে যুক্তি ও বিচারবুদ্ধি দিয়ে সব কিছু যাচাই করা উচিত। পিকো দেল্লা মিরান্দোল তার লেখা মানুষের এই স্বাধীন ইচ্ছাশক্তির জয়গান গেয়েছেন এবং মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে বর্ণনা করেছেন। তারপর হচ্ছে শিক্ষার ধর্মনিরপেক্ষীকরণ ও বহুমুখী বিকাশ। মানবতাবাদীরা এক নতুন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন যা ধর্মীয় প্রভাবমুক্ত ছিল। তারা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, বরং বহুমুখী প্রতিভাসম্পন্ন মানুষ তৈরির ওপর জোর দেন। তাদের মতে একজন আদর্শ মানুষের সাহিত্য, দর্শন, কলাবিদ্যা, বিজ্ঞান এবং শরীরচর্চা সব ক্ষেত্রেই পারদর্শী হওয়া উচিত। লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন এই বহুমুখী প্রতিভার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, ইউরোপীয় সমাজ ও সংস্কৃতিতে রেনেসাঁসের প্রভাব। রেনেসাঁস মানবতাবাদে ইউরোপের সমাজ, সংস্কৃতি এবং মানুষের মনোজগতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। সমাজ জীবন থেকে চার্চ এবং পোপের একাধিপত্য ধীরে ধীরে কমতে শুরু করে এবং মানুষ সর্বদা মানুষের মর্যাদা এবং ব্যক্তি স্বাধীনতা বৃদ্ধি পায়। শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে এই প্রভাব ছিল সবচেয়ে স্পষ্ট এবং সুদূরপ্রসারী। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেলেঞ্জেলো এবং রাফেল প্রমুখ
প্রমুখ শিল্পীদের চিত্রকলা ভাস্কর্যে দেবতাদের বদলে সাধারণ মানুষের আবেগ, সৌন্দর্য ও শারীরবৃত্তীয় নিখুঁত গঠন প্রাধান্য পায়। সাহিত্যের ক্ষেত্রে দান্তে, বোকাচ্চি, চসার এবং পরবর্তীকালে উইলিয়াম শেক্সপিয়ার মানুষের জীবনের প্রেম, বিরহ, মানসিক দ্বন্দ্ব এবং মনস্তাত্ত্বিক জটিলতাকে তাদের রচনার মূল উপজীব্য করেন। আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে প্রযুক্তিবাদের প্রসার ঘটে, যা কোপার্নিকাস বা গ্যালিলিওর মতো বিজ্ঞানীদের চার্চের অন্ধ মতবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সত্য প্রতিষ্ঠায় সাহস জুগিয়েছিল। রাজনৈতিক চিন্তাধারার ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসে। নিকোলো ম্যাকিয়াভেলি তার লেখায় রাষ্ট্রনীতিকে ধর্ম ও নৈতিকতা থেকে আলাদা করে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণা দেন। সমাজের প্রতিটি স্তরে শিক্ষার প্রসার ঘটে এবং ছাপাখানা আবিষ্কারের ফলে মানবতাবাদী চিন্তার দ্রুত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ইউরোপীয় সমাজ ও সংস্কৃতিতে এই যুগান্তকারী প্রভাব সম্পর্কে প্রখ্যাত ঐতিহাসিক ফার্গুসন তার গ্রন্থে যথার্থই মন্তব্য করেছেন। রেনেসাঁস মানবতাবাদ কেবল প্রাচীন গ্রন্থের পুনর্জীবন ছিল না, এটি ছিল মধ্যযুগীয় আলোচনা ভেঙে আধুনিক ধর্মনিরপেক্ষ, যুক্তিবাদী এবং ব্যক্তিকেন্দ্রিক ইউরোপীয় সমাজ গঠনের প্রথম সার্থক পদক্ষেপ। এবার উপসংহার আছে, উপসংহারটা আলোচনা করছি না, তোমরা দেখে নাও। তারপর দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ধর্ম সংস্কার আন্দোলনে ক্যালভিনের অবদান বা ক্যালভিনবাদ। এই প্রশ্নের উত্তরটা তোমরা এবারে বুঝে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য তোমাদের যে 4টি পেপার আছে অনার্সের, এই 4টি পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো যাদের একান্ত প্রয়োজন আছে। এবার প্রথমেই ভূমিকা দেখে নাও, যে ষোড়শ শতকে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের ইতিহাসে মার্টিন লুথারের পর যার নাম সবচেয়ে বেশি স্মরণীয় তিনি হলেন ফরাসি ধর্মতত্ত্ববিদ জন ক্যালভিন। লুথারের হাত ধরে জার্মানিতে যে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের সূচনা হয়েছিল তাকে একটি সুসংগঠিত, শৃঙ্খল এবং আন্তর্জাতিক রূপ দেওয়ার ক্ষেত্রে ক্যালভিনের ভূমিকা ছিল অপরিসীম। তার প্রবর্তিত ধর্মীয় মতবাদ ইতিহাসে ক্যালভিনবাদ নামে পরিচিত। ফ্রান্স থেকে বিতাড়িত হয়ে ক্যালভিন সুইজারল্যান্ডের জেনেভায় আশ্রয় নেয় এবং সেখানেই তার কর্মক্ষেত্র গড়ে তোলে। তার এই অসামান্য অবদান প্রসঙ্গে প্রখ্যাত ঐতিহাসিক জি.আর. এলটন মন্তব্য করেছেন, ক্যালভিনের মতবাদ ছিল প্রোটেস্ট্যান্ট আন্দোলনের ইস্পাত কঠিন মেরুদণ্ড, যা এই ধর্মীয় বিপ্লবকে একটি আন্তর্জাতিক রূপ দিতে সক্ষম হয়েছিল। ক্যালভিনের নেতৃত্বে জেনেভা শহরে উগ্র ইউরোপীয় নবজাগরিত প্রোটেস্ট্যান্টবাদের কাছে এক নতুন তীর্থস্থানে পরিণত হয়েছিল। এবার ধর্ম সংস্কার আন্দোলনে ক্যালভিনের অবদান, এই পোর্শনটা এবার তোমরা বুঝে নাও। ক্যালভিনবাদের মূল ভিত্তি নিহত ছিল তার বিখ্যাত গ্রন্থ ইনস্টিটিউট অব দ্য ক্রিশ্চিয়ান রিলিজিয়ান এর মধ্যে, যেখানে তিনি প্রোটেস্ট্যান্ট ধর্মকে অত্যন্ত সুস্পষ্ট, সুশৃঙ্খল ও যুক্তিনিষ্ঠভাবে ব্যাখ্যা করেছিলেন। ক্যালভিনের ধর্মীয় দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি ছিল পূর্ব নির্দিষ্টকরণ বা নিয়তিবাদ তত্ত্ব। তার মতে ঈশ্বর হলেন সর্বশক্তিমান এবং তিনিই পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন কারা ঈশ্বরের আশীর্বাদ পেয়ে মুক্তি লাভ করবে এবং কারা চিরকাল অনন্ত নরক যন্ত্রণা ভোগ করবে। মানুষের স্বাধীন ইচ্ছা বা জাগতিক সৎকর্মের দ্বারা ঈশ্বরের এই স্বর্গীয় সিদ্ধান্তের কোনো পরিবর্তন সম্ভব নয়। তবে ক্যালভিন এও বিশ্বাস করতেন যে কঠোর পরিশ্রম, সৎ ও পবিত্র জীবনযাপন এবং নৈতিক শৃঙ্খলার মাধ্যমে মানুষ ঈশ্বরের প্রতি তার নিরঙ্কুশ আনুগত্য প্রমাণ করতে পারে। আর এই তত্ত্ব মানুষকে ভাগ্যের ওপরে নির্ভরশীল করে নিষ্ক্রিয় করার বদলে এক অদম্য কর্মপ্রেরণা জুগিয়েছিল। তারপর কি বলা হচ্ছে, এবং তাদের মধ্যে এক গভীর আত্মবিশ্বাস তৈরি করেছিল, যা পরবর্তীকালে তাদের যে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে সাহায্য করেছিল। তারপর হচ্ছে জেনেভা শহরে ক্যালভিন তার এই ধর্মীয় আদর্শের এক বাস্তব ও কঠোর রূপায়ণ ঘটিয়েছিল। তিনি জেনেভাকে একটি আদর্শ খ্রিস্টান প্রজাতন্ত্র বা ঈশ্বরের শহরে পরিণত করার উদ্যোগ নেয়। ধর্মীয় সামাজিক জীবন পরিচালনার জন্য তিনি কনস্টিস্টারি নামক একটি বিশেষ প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা যাজক এবং সাধারণ
বয়স্ক নাগরিকদের সমন্বয়ে গঠিত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল সমাজের প্রতিটি মানুষের নৈতিক জীবনযাপন তদারকি করা। জেনেভার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কঠোর শৃঙ্খলা ও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। মদ্যপান, জুয়া খেলা, জাঁকজমকপূর্ণ রঙিন পোশাক পরিধান করা, নাচ গান, এমনকি থিয়েটার দেখাও সেখানে কঠোরভাবে নিষিদ্ধ ছিল। ধর্মীয় নিয়মনীতি ভঙ্গের জন্য কঠোর শাস্তির বিধান ছিল, এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হতো। জেনেভায় তার এই কঠোর শাসন ব্যবস্থা সম্পর্কে ঐতিহাসিক ই এম বার্নস বলেছেন, জেনেভায় ক্যালভিনের শাসন ছিল এবং কঠোর ধর্মতান্ত্রিক ব্যবস্থা, যা আক্ষরিক অর্থে জেনেভাকে প্রোটেস্টান্টদের রোমে পরিণত করেছিল। এই কঠোর নিয়মশৃঙ্খলাই ক্যালভিনবাদের চারিত্রিক দৃঢ়তা প্রদান করেছিল। ক্যালভিনের অসামান্য এবং সাংগঠনিক দক্ষতা জেনেভা শহরের সমগ্র ইউরোপের প্রোটেস্ট্যান্ট আন্দোলনের প্রধান প্রচার কেন্দ্রে পরিণত হয়। ক্যালভিনের প্রতিষ্ঠিত জেনেভার একাডেমি থেকে হাজার হাজার প্রচারক কঠোর প্রশিক্ষণ নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে ক্যালভিনবাদ প্রচারের উদ্দেশ্যে ছড়িয়ে পড়ে। এর ফলে ক্যালভিনবাদ খুব দ্রুত ফ্রান্স, স্কটল্যান্ড, নেদারল্যান্ড এবং ইংল্যান্ডে প্রসার লাভ করে। ফ্রান্সে ক্যালভিনপন্থীরা হিউগেনেট, স্কটল্যান্ডের প্রেসবিটারিয়ান এবং ইংল্যান্ডে পিউরিটার নামে পরিচিতি লাভ করে। জন নক্সের মতো একনিষ্ঠ অনুগামীরা স্কটল্যান্ডে ক্যালভিনবাদকে শক্তিশালী জাতীয় ধর্মে পরিণত করতে সক্ষম হয়। ধর্মীয় পরিমণ্ডলের বাইরে ক্যালভিনের মতবাদ ইউরোপের সমাজ অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। তার শিক্ষা মানুষকে কঠোর পরিশ্রম ও মিতব্যয়িতার উৎসাহিত করেছিল এবং ব্যবসা বাণিজ্যে যুক্তিসঙ্গত সুদ গ্রহণকে ধর্মীয় স্বীকৃতি দিয়েছিল। এর ফলে ইউরোপের বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য ও ধনতন্ত্রের অভাবনীয় বিকাশ ঘটেছিল। এবার উপসংহারটা তোমরা দেখে নাও, উপসংহারটা আর আলোচনা করছি না, দেখে নাও। এবং কেউ যদি তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে।